এখন এই সার্জিসের মতো যারা মলম ব্যবসায়ী আছে তাদেরকে খুঁজতেছে জনগণ। তারা একটা তাদেরকে পেলেই একটা জিনিস গণধোলাই শুরু হয়ে যাবে। একটা এবং জিনিস খেয়াল সবাইকে বলি গ্রিন সিগন্যাল কিন্তু পেয়ে গেছে রাশিয়া এবং ভারতের বৈঠকে বাঙালিরা যারা বুঝার তারা কিন্তু বুঝে গেছে যে আমাদের গ্রিন সিগন্যাল চলে আসছে, আমাদের শক্তি, আমাদের ঐক্য, আমাদের যেটা দরকার ছিল সেই সিগন্যাল কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা মাঠে নেমে যদি প্রতিরোধ গড়ে তুলি তাহলে এটা খুব সহজেই সম্ভব। একটা বিষয় খেয়াল করেছেন আপনি? আগে জি। কোনো ঘটনা ঘটলেই যে এই যে শোর এলাকান একটা আছে না আবাদুল্লাহ, আবাদুল্লাহ গিয়ে হাজির হইতো যে সামলানোর জন্য, এই থামো থামো। এখন কিন্তু সে যায় না, দু এক জায়গায় দাওয়ানি খাওয়ার পর এখন আর সে কিন্তু যায় না। না। সার্ভিস আলো মলমও যায় না, কেউ কিন্তু এখন হাজির হয় না। ওই যে নিচু লেভেলের দেয়, এই যে ফুয়াদ খাইলো, এখন ফুয়াদ খাইছে ব্যালিস্টার, হ্যাঁ, আর শাহরি আর কি অত ফুয়াদ আর খেয়েছে, বাড়ানোর। আসিফ মাহমুদ সজীব দৌড়ানি খেয়েছে, ওর চেয়ারটা আমি ওর দেখলাম ঘাড়ে ভিডিওটা, আমি লেগেছিল। ভিডিওটা দেখলাম তার যে এটা উদ্বোধনী যে ভাঙতেছে আমি স্কুলের ছাড়লাম তো ছেলেরা ভাঙছিল। ভিডিওটা। আরেকটা কথা বলি, সজীবের ভিডিও যেন কেউ ডাউনলোড করতে না পারে এই পিটানি দেখার। সে আইসাই সাথে সাথে এটাকে প্রাইভেসি করে ফেলছে। আমি ডাউনলোড করতে পারি না। পরে কি করব? স্ক্রিন রেকর্ড করছি ভিডিও। হ্যাঁ, আমি ডাউনলোড দেখলাম করতে যে পারি ওই না। যে আমি বাচ্চা ওই স্কুলের কলেজের ছেলেদের মিছিল দেখলাম, মিছিল করা ওরা গেল। এরপরে এই যে ময়লা ফেললো তা আটটা দেখলাম যে কি সিদ্দিক, সে কি একটা ভিডিও বলতে, আমি ভাই আমি আর 32 ভাঙতে যাবো না, 32 আপনাদের কোথায় ভাঙি, এরপর পাবলিক আমাদের পিটায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরো 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 অনেকেই দেখলাম। এই যে একটা কি বলে বেলা, বেলা তো জুতা খাইছে, আরো খাবে, বাকি আছে তো। ইউনুসকে বলেন না কোন দেশের কোন জায়গায় যাইতে পাবলিকলি বলেন না, প্রথম দিকে এসে কি করেছিল, ট্রাফিক জ্যাম যাতে না হয় সেই জন্য সে বিশেষ অপেক্ষা করবে সে। এখন কি কেউ অপেক্ষা করে? আজকে দেখলাম আবার ব্রিগেডিয়ার এই, সুতরাং বেলা না, বেলা টেলা রেজওয়ানা ভেজওয়ানা সবাই, এই যে শারমিন মুর্শিদ, শারমিন মুর্শিদ হয়েছে না, উপদেষ্টা হয়েছে না, ওর মার নাম ছিল নূরজাহান মুর্শিদ। বঙ্গবন্ধু তাকে, তার মাকে প্রতিমন্ত্রী বানিয়েছিলেন। কসদা রোড বাড়ি, কলাবাগান 32-এর ওই কলাবাগানে বাড়ি। ওর বাবাকে সারার মুর্শিদে রাষ্ট্রদূত করেছিলেন বঙ্গবন্ধু। সেই শারমিন মুর্শিদ ইউনুসের ইয়েতে আসে না, এই যে বেঈমানরা বঙ্গবন্ধুর কাছে অনেক আরো খেয়েছে। অনেক চমকদার খবর আছে বন্ধুরা। আপনারা ভিডিওটি শেয়ার দেন। আরো অনেক চমকদার খবর নিয়ে আসবো সামনে। প্রথম আলোতে একটি জরিপ হয়েছে, সেখানে সরকার দেশ চালানো নিয়ে কিছুটা সন্তুষ্ট সরকারের প্রতি, ইউনূসের প্রতি। ইউনূস তো বলেছে 70% মানুষ তাকে ভালোবাসে বা চায়। তো কিছুটা সন্তুষ্ট 49%, আর অত্যন্ত সন্তুষ্ট মাত্র 5%। তো 70% মানুষ কারা? যারা জুতা পেটা করছে তারা ইউনূসের প্রতি সন্তুষ্ট। ইউনুসকে সন্তুষ্ট কারণ প্রকাশ করতে, ওরা জুতা নিয়ে অপেক্ষা করতেছে ইউনুসকে। প্রথম আলো অর্থনৈতিক অবস্থা নিয়ে আমরা লাইভ করছি না। বর্তমানে যে অর্থনৈতিক তলানির খবর, মানে অভাব নাই অনলাইনে ঢুকলে। সেইটা তো চিরন্তন সত্যকার, এরা তো আগেই বলেছি। এইটা কত দিকে বলবেন এগুলো কথা, কয়টা কথা বলবেন আপনি? এই দেশটাকে তারা ফকির রপ্তানি বানাতে বাণিজ্য চায়। একদম তলানিতে গিয়ে ঠেকেছে। এই যে রপ্তানি বাণিজ্যের আপনাদের ঘাটতি, মনে এটা আছে কিভাবে কিনা, পূরণ করবো? মনে আছে কিনা গত সরকার সময় পাকিস্তানের বুদ্ধিজীবীদের একটা ভিডিও, তখন বোধহয় কে প্রেসিডেন্ট ছিল জানি না, যে একটা ভিডিও বের হতো প্রায়, হ্যাঁ, বলা হতো যে আমাদেরকে সিঙ্গাপুর বানাতে হবে না, অন্তপক্ষে আমাদেরকে বাংলাদেশটা বানিয়ে দাও। অর্থাৎ তারা বাংলাদেশের সমপর্যায়ে আসতে চায়, সিঙ্গাপুরও হতে চায় না। বুদ্ধিজীবীরা টকশোতে বলতেছিল, এই ভিডিওটা ঘুরে বেড়াতো, কিন্তু এখন সেটা নাই। কিন্তু পাকিস্তানিরা তো এটা হতে দিতে চায় না। শুধু পাকিস্তানি শাসকদের প্রতিনিধি যেখানে ক্ষমতা আছে তারা তো আমাদেরকে পাকিস্তানের লেভেলের চেয়ার নিচে নিয়ে আসতে চায়। আরো অনেক খবর আছে। এই আপনার ডক্টর সাখাওয়াত হোসেন কি ব্রিগেডিয়ার, গত 15 বছর তো কম টক করে না এই নির্বাচন নিয়ে, অনেক কথাই তো বলছে সে। আজকে তার একটা নিউজ দেখলাম ঘন্টাখানেক আগে, সে বলছে যে আমাদেরকে কেউ বলে দেয় নাই কয়দিন, আমরা যখন শপথ নিয়েছিলাম তখন কিন্তু এই রকমের কোনো অঙ্গীকার ছিল না, নির্বাচন আমরা দেব কি দেব না, আমাদের কোনো ম্যান্ডেট ছিল না। হ্যাঁ, হ্যাঁ।
বের হয়ে আসতেছে। এখন আমরা হ্যাঁ। যখন আমরা তো বলছি নির্বাচন দেব, নির্বাচনের পরিবেশ যখন হবে তখন নির্বাচন অবশ্যই হবে। পরিবেশ যে নির্বাচনের নাই সেইটা তো আমরা না। প্রথমত আওয়ামী লীগ তো ইনিশিয়াল কোন নির্বাচন করবেই না। এটা নিশ্চিত। কেন করবে? কিন্তু ওরাই তা যেভাবে নিজেদের মধ্যে আজকে তো খালেদা জিয়ার কোনো খবর নাই। এটা নিয়েও আমরা আজকে খালেদা জিয়ার একটা খবর আছে নাই। একটা আছে। কি? অ্যাম্বুলেন্স আসতেছে না মঙ্গলবারে। ও আমির হামজা একটা বক্তব্যে বলে দিছে যে খালেদা জিয়াকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। এই উপায় এরা কোথায় পেল? আমরা এটা আজও পর্যন্ত জানতে পারলাম না কৃত্রিমভাবে কিভাবে মানুষ বাঁচায় রাখা যায়। এটা সহজ হিসাব শ্রুতি। যখন কেউ লাইফ সাপোর্ট বলে, আমি আমার মায়ের আমি অভিজ্ঞতা থেকে বলতেছি। যখন লাইফ সাপোর্ট বলে তার মানে সে ক্লিনিক্যালি ডেড। সময়ের অপেক্ষা মাত্র ঘোষণাটা করার। আমার মা আমার মার যখন ক্যান্সার হয়েছিল আমি সেটা দেখেছি উনাকে যখন লাইফ সাপোর্ট নিয়ে যায় তখন আমি লন্ডন থেকে আমি গিয়েছিলাম। আমি একটা গল্পটা বাইরের ব্যক্তিগত বলতে চাচ্ছি। আমি 95 এ আসার পরে ১ম গিয়েছি ৯৭ তে আমার বাবা অসুস্থ ছিলেন। তাৎক্ষণিক গিয়েছিলাম। তারপর ২০০৩ এ আমার মা যখন অসুস্থ হয়ে শিকদার মেডিকেলে ভর্তি হলেন ক্যান্সার নিয়ে, আমি গেলাম। তাৎক্ষণিকভাবে গিয়ে আমার মাকে কেবিনে পেলাম। উনি অনেকটা সুস্থ হয়ে কেবিনে চলে আসছেন। আমাকে আব্বা তখনও সিলেটে। আমাকে বললেন, তুমি সিলেটে চলে যাও, আমি ভালো আছি। তোমার আব্বাকে দেখে আসো। আর ওইখানে আমার খালাতো বোনের মেয়ের বিয়ে ছিল। আমার খালাতো বোনের কোনো মা নেই। আম্মার দুধ খেয়ে উনারা বড় হইছেন। উনি বললেন, আমার নাতিনের বিয়ে, তুমি বিয়ের ব্যবস্থা করে আসো। আমি আসলাম, আইসা ফ্লাইটে আসলাম লন্ডন থেকে। আম্মাকে সুস্থ দেখে আসলাম। আইসা আমার কাছে মনে হইল যে আমার আসাটা ঠিক হয়নি। সারারাত ছটফট করতেছি। রাত্রে ১২ টার সময় আমার ভাই আমাকে বলল, ফোন করলো ছোট ভাই যে আম্মাকে আবার নিয়ে গেছে লাইফ সাপোর্টে। আমি তখনই বুঝলাম যে আমার আশা ঠিক হয়নি। আমি আর আম্মার সাথে গিয়ে কথা বলতে পারব। আমি গেলাম। পরের দিন আবার ফ্লাইটে চলে গেলাম সকালে। গিয়ে দেখলাম এত বড় একটা পাইপ মুখে দিয়ে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস নেওয়াচ্ছে। বাইরে থেকে দেখতে হচ্ছে। ঐদিনই রাত্রে আমি যাওয়ার পরে তারা ডিক্লেয়ার করলো রাত্রে আম্মা মারা গেছে। তার মানেটা কি? লাইফ সাপোর্টে যারা যায় তারা ফিরে না। তারা ফিরে না, তারা ক্লিনিক্যালি ডেথ। আমজা ঠিকই বলছে। মধ্যে যারা সত্য কথা বলে না, ওরা সত্য কথা বলে। মাঝে বলে আরকি। সবসময় তো আর বলে না। এই যে নারীর অধিকার নিয়ে, কোরআনের শাসন নিয়ে কালকে বলা হচ্ছে, নারী আমি আজকে পড়লাম বিদায় ইব্রাহিম হজ্জের এই যে জাতি ইয়া ই আ বিজ্ঞানী ইব্রাহিম যে বঙ্গবন্ধুকে নিয়ে আওয়ামী লীগ নিয়ে অনেক খারাপ ধরনের শব্দ উচ্চারণ করে কথা বলল এটা কেডা? এতদিন পরে। ওই যে আমি ব ইব্রাহিম আমি বঙ্গবন্ধু এসব নিয়ে আমি কথা বলতে চাই না। সত্যি মানে আমি বল আমি বঙ্গবন্ধুর ২ টা জীবন। একটা হচ্ছে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধু ছিলেন ৪র্থ পর্যায়ের কর্মী এক সময়ে। বঙ্গবন্ধু যখন জেলে অত্যন্ত জুনিয়র, বঙ্গবন্ধু মারা গেছেন ৫৫ বছর বয়সে। মানে আপনি ধরেন সেইখান কবে মারা গেছে ৭৫ থেকে। ৭৫ থেকে ৫০। ২৫ বাদ দিলে ৫৫ থেকে কত আসে? ৩০। বঙ্গবন্ধু ২৯ বছর বয়সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন। উনি জেলে। কেন? বঙ্গবন্ধুর কর্মের কারণে। তারপরে প্রতিটি পদক্ষেপ বঙ্গবন্ধুর কোনো ভুল ছিল না। অত্যন্ত ক্যালকুলেশন করে ধীরে উনি সোহরাওয়ার্দীর সময় উনি ৬ দফা দেন নাই। বঙ্গবন্ধু স্বাধীনতা ডিক্লেয়ার করবেন। একটা বাংলাদেশের স্বপ্ন একটা স্বাধীন ভূখণ্ডের স্বপ্ন দেখছেন ৪৬ সাল থেকে। এই জিনিসগুলো যারা পড়েন না, জানেন না এগুলা। যা বা এক শ্রেণী আছে পড়ে না, জানে এরপরে না। দেখেন আরেকটু ৭ই না মার্চের ভাষণ নিয়েও বিতর্ক। আমি সেদিন যে পরে আসতেছি। আমি এইগুলো পরে আসতেছি। আমাকে যদি আপনি বলতে আমি বলি জি, আপনাকে। আরো যে অনেক বিষয় সাত আছে ২-৪ টা। আপনি তো না আপনি তো লেজে চলে ইয়েতে চলে গেলেন, মাথায় চলে গেলেন। বা লেজের শেষের দিকে চলে গেলেন। আমি কেন বলতেছি যে এই যে প্রশ্নটা আমি আনতে চাচ্ছিলাম না। কালকে আমি কিছু পোস্ট দিয়েছি বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক করার। এই যে আমি বলেছি শাহরিয়ারের বক্তব্য হচ্ছে মল সমতুল্য। এটা মল। এবং আপনি কেউ কিন্তু এটা প্রমাণ আমাদের বিভিন্ন লাইভে প্রত্যেকটার উত্তর দিয়ে দিয়েছেন। সে যে প্রশ্নগুলো সেখানে করছে। না আমি এই কথা বলতে চাই না। কারণ কেউ আবার এটা
দলিল দস্তাবেজ নিয়ে প্রমাণ করতে চাচ্ছেন। আমি যেটা বলতে চাচ্ছি যে কেউ পড়েন না আর কেউ জ্ঞান পাবি পরেও সেটা ভুল ব্যাখ্যা দেন। বিশেষ করে ইসলামকে নিয়ে ভুল ব্যাখ্যা দেয় মৌলানারা, আর রাজনীতির ইতিহাস নিয়ে ভুল ব্যাখ্যা দেয় রাজনীতির প্রতিপক্ষরা। বঙ্গবন্ধু কেন বললাম সেই কথাটা? বঙ্গবন্ধু কোনোদিন ভুল করেননি। 47 মুসলিম লীগের খেয়াল করবেন লাহোর সম্মেলন 40 পাকিস্তান প্রস্তাব পাশ করা হয়। শের বাংলা একে ফজলক সেই প্রস্তাবটা পাশ করেন, প্রস্তাব উত্থাপন করেন লাহোর মুসলিম লীগের কংগ্রেসের সম্মেলনে। সেইখানে ছিল স্টেটস এফ, অর্থাৎ মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠী নিয়ে 2টা রাষ্ট্র হবে, তার কনফেডারেশন হবে। এরপর 40 পরে আইসা 46 আইসা জিন্না যখন দেখলো যে ভারত এই ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাবে, 2টা দেশ করে পাকিস্তান এবং ভারত করে দিয়ে, তখন জিন্না আরেকটা বিশেষ কনভেনশন ডাকলো এই দিল্লিতে না বোম্বেতে। সেইখানে সোহরাওয়ার্দী তখন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মুসলিম লীগের নেতা, খুব জনপ্রিয় মানুষ, বাঙালিদের প্রতিনিধিত্ব করতেছেন ওইখানে, যদি উনি বাঙালি ছিলেন না। সেইখানে সোহরাওয়ার্দীকে দিয়ে যিনি একটা প্রস্তাব পাশ করালো, এসটা কেটে দিল। লাহোরে ছিল স্টেটস, 46 এস কেটে শুধু স্টেট হইল। সেইখান থেকে প্রতিবাদ বঙ্গবন্ধুরা শুরু করেছিল। ওই সম্মেলনে বঙ্গবন্ধু ছিলেন। তারপরে ধীরে ধীরে আপনি প্রতিটা পদক্ষেপ দেখেন। সোহরাওয়ার্দী জীবিত অবস্থায় বঙ্গবন্ধু 6 দফা বলেননি বা স্বাধীনতার কথা বলেননি। কেন বলেননি? সোহরাওয়ার্দী স্বাধীনতার পক্ষে ছিলেন না, কারণ সোহরাওয়ার্দী বাঙালি ছিলেন না। সোহরাওয়ার্দী ছিলেন একটি অবাধ গণতান্ত্রিক, আধুনিক গণতান্ত্রিক পাকিস্তান রাষ্ট্রের পক্ষে। কিন্তু যেহেতু উনি বাঙালি ছিলেন, বাঙালি জাতীয়, কিন্তু যেহেতু সোহরাওয়ার্দীকে উনি মানতেন, বঙ্গবন্ধু খুব বেশি মানতেন, সোহরাওয়ার্দীর মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু ওই কথাটা বলেননি। যখনই সোহরাওয়ার্দীর মৃত্যু হয়ে গেল, বঙ্গবন্ধু আওয়ামী লীগ আবার করলেন, 6 দফা দিলেন। কিন্তু অর্থাৎ বাঙালির মুক্তি সনদ, বঙ্গবন্ধু একেবারে বাঙালিকে নিয়ে আসলেন, বাঙালি জাতীয় স্বায়ত্ত শাসন। আগে ছিল শুধু স্বায়ত্ত, যার জন্য সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রী হওয়ার পরে বলেছিলেন বাঙালির 98% স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠিত হয়ে গেছে পূর্ব পাকিস্তানে, যেটার ভাসানী তার প্রতিবাদ করেছিলেন। তখন ভাসানী এর সভাপতি, আওয়ামী লীগের সভাপতি ছিলেন। 56 সালের কথা বলতেছি, 57-তে আওয়ামী লীগ বিভক্ত হয়, ভাসানী নেপ করেন। এরপরে বঙ্গবন্ধু দেখেন 69-এ এসে বঙ্গবন্ধু বাংলাদেশ নামটা মুখে নিলেন। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শুধু জাতির পিতা না, বঙ্গবন্ধু হচ্ছেন সরকার প্রধান। একজন সরকার প্রধানের যেমন সফলতা থাকে, ব্যর্থতা থাকে, সেই প্রেক্ষাপটটা তখন আমি আগে ব্যাখ্যা করেছি কালকে বা পরশুদিন, যে ওই সময়টা বঙ্গবন্ধু কি রাষ্ট্র কি হাতে নিয়েছিলেন, কেন তিনি শেষ পর্যন্ত এই করেছিলেন। সুতরাং বঙ্গবন্ধুকে নিয়ে যারা বিতর্ক করতে চায়, যারা আজকে কথা বলে টকশোতে এসে বঙ্গবন্ধুর নখের যোগ্য না, নখের যোগ্য কি কি বলবো, আমার নখের যোগ্য না, ওরা হয়তো জানে না অথবা জ্ঞান পাপী হয়ে কথা বলছে। কারণ বঙ্গবন্ধুকে ছোট না করলে ওরা মহান হইতে পারে না, ওরা বড় হইতে পারে না। বঙ্গবন্ধুকে ছোট না করলে পাকিস্তান বানাইতে পারবে না। আজকে একটি ঘটনা দেখলাম যে বঙ্গবন্ধু বিজয় দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান হচ্ছে, সেখানে বঙ্গবন্ধুকে জাতির পিতা বলায়, মানে মুক্তিযুদ্ধ হয়ে সে কি বলবে, তার ভাষা কি হবে সেটা ঠিক করে দিচ্ছে বিএনপির লোকজন। তারা যে বলে আমরা মুক্তিযোদ্ধাদের দল, সেখানে মুক্তিযোদ্ধাকে অপমান করে তার মুখ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। আমি বিএনপি কে কথা বলতে এই বিষয়টা নিয়ে আরো অনেকবার কথা বলেছি। বিএনপি না, এটা একমাত্র, একদমই আজকের ঘটনা। আমি দেখেছি কথাগুলো, এটা কথাগুলো পুরনো, বিষয়টা পুরানো, নতুন করে উঠে এসেছে। একদিকে তারেক রহমান মুক্তিযুদ্ধের ইতিহাসের গান গাচ্ছে। এখন আমি একটা শিশুকেও যদি জিজ্ঞাসা করেন, যে নিরপেক্ষভাবে যদি বিবেচনা করে, বঙ্গবন্ধু বাদ দিয়ে মুক্তিযুদ্ধ হয় নাকি? এটা তো সম্ভব না। সুতরাং যারা করেছে তার প্রতিফলন তারা পাবে। তারা
75 পর থেকে বহুবার বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। একটা শব্দ যতবার সেখানে উঠে এসেছে যে দেশে নাকি স্বাধীনতার ইতিহাস নতুন করে বদলে গেছে। এখন আর সে জাতির পিতা নেই। এখন না, না তাহলে বিএনপির সেইটা জাতির পিতা কারা? কে? আমি দেখলাম কে একটা পোস্টার ছেড়েছে, হাসান সত্যমিতা জানি না, সাদিক কেমনে কি বলছে, গুলাম আজম ইয়েতে কিয়া হ্যাঁ, আমিও কালুরঘাট দেখেছি। বেতার কেন্দ্রে স্বাধীনতার ঘোষণা দিছিল। আরো কত কিছু বের হবে, শুধু শুধু ইতিহাস একটা কথা বলে কালুর ঘাট মানে নিয়ে এত টানাটানি কেন? অন্য কোনো ঘাট থাকতে পারে না? না সদরঘাট, কালু হবিগঞ্জ ঘাট। না না কালুরঘাট থেকে স্বাধীনতা ঘোষণা আসছিল তো, ওইখান না রাখলে হয় না। তো ওই ওই নামটা জায়গাটা ঠিক রাখতে হয়। ওইটা নামটা রাখতে হয়। আবার কালুরঘাটেই জিয়াউর রহমানকে সমাহিত করা হয় মেরে ফেলার পরে। তো ওইটা একটা আমি বিশেষ আমি জায়গা। থাম্বনেইলে একটা ২ টা বিষয় দিয়েছি। সেটা হচ্ছে পাকিস্তানের পতাকা আ পায়ের নিচে রেখে আমাদের বাংলাদেশের ছাত্ররা, শিক্ষার্থীরা তাদের হলের মধ্যে, এটা কোন হলে নামটা ভুলে জগন্নাথ হলে। জওহর লোকল যেটা ছিল কায়দা ইকবাল হল আগে। পাকিস্তানের যে মধ্যে ইকবাল হল ছিল। যেখানে ভারতের পতাকা পায়ের নিচে দিয়ে হেঁটেছিল, সেখানে আবার আজকে দিনে আমরা পাকিস্তানের পতাকাও পায়ের তলায় দেখলাম। মানুষ পায়ের জুতার ময়লা মুছছে সেখানে। মুছে, মুছে ঢুকছে। এই যে আমি যে বারবার প্রকৃতির যে ফিরিয়ে দেওয়া রিফ্লেকশন, তাহলে আমরা তো এই যে সূত্রপাতটা দেখতে পাচ্ছি, ভবিষ্যতে তো তাদের ভয়াবহ অবস্থা হবে। যেটা মনে আচ্ছা হচ্ছে। বলেন তো, ওই যে ওই যে শাহরিয়ারকে প্রশ্ন করেছিল না টক শোতে, আপনি কি যদি আপনার বাবাকে জিজ্ঞাসা করেন আপনার আমার মা কাছে বাবার পুরো বিয়ে কেউ ভিডিওটা বুঝবে? আমি রেখে দিয়েছি। আচ্ছা, আমি দেখেছি সেটা। প্রথমত হচ্ছে আপনি যখন আপনার জন্মে হাত দিবেন, তখন কেউ না কেউ এটার প্রতিবাদ করবে এবং সেই প্রতিবাদটা ধীরে, ধীরে জোরালো হতে থাকে। ওরা সীমা লঙ্ঘন ওরা সীমা লঙ্ঘন করে ফেলেছে। আমি ওরা একটু যেটা করতে আপনাকে আপনাকে একটু ধরিয়ে দেই। সেটা হচ্ছে সে শুরুতে খুব ভদ্রভাবে বলছে যে, "আমি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান।" আমি দেখেছি তার সেটা। হ্যাঁ, এটা জনগণকে জানাতে হবে তো। সে মুক্তিযোদ্ধা হুম। পরিবারের সন্তান। তার অনেক আক্ষেপ, রাগ, অভিমান থেকে সে বলেছে যে বঙ্গবন্ধু একটা বেঈমান। তারপরে যে যুক্তিগুলো সে উঠাইছে, একটা যুক্তিরও কোনো তথ্য ভিত্তিক প্রমাণ নেই। এবং সে এখানে বলছে, আ আমি ভিডিওটা যদি একটু শোনাই, তারপর আপনি না, পয়েন্ট, না, পয়েন্ট আমি না, না, সরি, আমি এটা শুনতে চাই না। আমি শাহরিয়ার নিয়ে কোন কথাই বলতে চাই না। অনেক গল্প আমি জোর নকল নিয়ে কথা বলব। আমি জি বলেন, শাহরিয়ারকে বলেন। আমার প্রস্রাবযোগ্য মনে করি না। সে কথা আমি বললাম এখানে আমি। জি। সে মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযোদ্ধার সন্তান তো ফুয়াদও দাবি করে। জিয়াউর রহমান তো মুক্তিযোদ্ধা। তারেকও তো মুক্তিযোদ্ধার সন্তান বলে দাবি করে। জামাতের আমিরও দাবি করে। জামাতের আমিরও দাবি করে। তো সবাই তো মুক্তিযোদ্ধার সন্তান। এখন মুক্তিযোদ্ধার ফুটকি মারতেছে সবাই। আমি ওইদিন হাসান আজিজুল ইসলামের আজিজুলকে একটা গল্পের কথা বলেছিলাম, ২ ভাইয়ের গল্প। এক ভাই রাজাকার, এক ভাই মুক্তিযোদ্ধা। এক ভাইয়ের সন্তান রাজাকার, এক ভাইয়ের মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার সন্তান রাজাকার। আর রাজাকার যে ভাই তার তার ছেলে মুক্তিযোদ্ধা। রাজাকার এসে তার চাচীকে দর্শন করতেছে। আর মুক্তিযোদ্ধা তো করে নাই, সে তো রক্ষা করছে। আমি সেই কথাটা বলতে চাই না। শাহরিয়ার যে কার জন্ম আমি বলতে চাই না। এইটা নিয়ে আমি টোটালি কথা বলতে চাই না। জোর ওর লোক কেন হাইট, প্রতিবাদ ওর করে? উচ্চতা, ওর চেহারা দেখলে তো বুঝাই যায় ও কার জন্মের। আমি সেটা আমি ওকে নিয়ে কথা, ওরা জনগণ দেখুক, ওরা দেখছে এবং কিভাবে সে জুতার বাড়ি খাইছে, জনগণ কিভাবে এই রিঅ্যাক্ট করেছে আমি জানি সেটা। আমি কিন্তু জোর লোক মিথ্যে নিয়ে আসতেছি। অভিযোগগুলা বারবার আমরা যখন খন্ডিয়ে দিচ্ছি জনগণের সামনে, তারপরেও তারা এই ম্যান্ডেট আচ্ছা, গুলাই দাঁড় করায়। আপনার হাতে কোনো মিডিয়া আছে? টক শো তে আপনি খণ্ডন করতে পারবেন গিয়া? আপনার কাছে না, পত্রিকা আছে? আমাদেরকে তো আছে সেই নাই। সুযোগ দিবে না, জিয়াউর মাইক আচ্ছা কেটে দেওয়া বলেন তো, হবে। বল বলে আমারে বলেন তো যে গত বিএনপি যখন ক্ষমতায় ছিল জিয়াউর রহমানকে ঘোষক বানাইতে চেষ্টা করে নাই? করতে পারছিল? জনগণ সেটা গ্রহণ করছে? আচ্ছা, এই যে খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য ইউনূস দায়ী না? ইউনূস কি করছে? বলে নাই ওইদিন স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন? জিয়াউর রহমান দিয়েছে। স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছে, সেটা অস্বীকার আমরা কেউ করতেছি না। ঘোষণাটাই কি ছিল? এবং তার যে ভাই, আপনারা একটু পরে তার ৭২ যে বিচিত্রার সংখ্যাটা বাইর করেন। বিচিত্রা যে সাক্ষাৎকার প্রকাশিত, সে বলেছিল ৭ই মার্চের ভাষণ যখন আমি শুনলাম, আমার কাছে মনে হয়েছে আমরা স্বাধীনতার গ্রিন সিগন্যাল পেয়ে গেলাম। অবশ্যই।
এবং জিয়াউর রহমান জীবিত অবস্থায় কোনোদিন সে নিজেকে ঘোষক দাবি করে নাই। একটা একটা নেতা যখন বলে তোমাদের যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো, আমরা হাতে মারবো, ভাতে মারবো, পানিতে মারবো, তাহলে আর বাকি থাকে কোথায় না, ঘোষণা না, দেওয়া? জিয়াউর রহমান নিজেও তো এটা দাবি করে নাই কোনোদিন। জিয়াউর রহমান দাবি করে নাই। এই এবং জিয়াউর খুঁটিটা রহমান ধরেই বিএনপি টিকে থাকার মতো কচুরিপানার মতো না, না, একটা না, ঘোষণা পারে করছে নাই তো। আসলে। বিএনপি তো শেষ হয়ে যাচ্ছে। বিএনপি নিয়েও আমি কথা বলতে চাই না। আজকে সালাউদ্দিনের বক্তব্য দেখেন নাই? আমার কথাটা পাইছেন? বলি নাই আওয়ামী লীগের আসতে হবে, সে বলে নাই আওয়ামী লীগের থেকে এইটাই তো অতিরিক্ত। আমি থাম্বনেইলে দিয়েছি যে আওয়ামী লীগের পায়ে ধরে ফেলছে। আপনি গতকালকে মাত্র বলছেন, পরশু হ্যাঁ, বলছেন, ৩ দিন ধরেই বলতেছেন যে আওয়ামী এটা লীগের পায়ে অঙ্ক। না ধরলে সবচেয়ে বড় শত্রু যে ইউনূস এটা বিএনপি বোধহয় এখন বুঝতে না, পেরেছে। না, না, এটা তো হিসাবটা আমাকে রাজনীতির অঙ্কটাও যদি আপনি না বুঝেন, তাহলে আপনি সারাদিন বক বক করতে থাকেন, আপনার তো কোনো অসুবিধা নাই। এটা তো আপনি অঙ্ক। এটা কি করে বুঝলেন সেটা না, বলেন। না, এটা এটা আমি তো জ্ঞান পাপি না, এই জন্য এটা অঙ্ক। অঙ্কটা হচ্ছে, আমি কালকে অঙ্কটা বলছি, আজকে বলেন। আবারও বলি অঙ্কটা। আমি বলটা বলি, অঙ্কটা হচ্ছে এইবার নির্বাচন ইউজ করবে। ফেব্রুয়ারিতে করুক না, একসময় যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না করে, তারপরেও বিএনপি আন্দোলনে যাবে যদি নির্বাচন না করে। এবং বিএনপিকে বাঁচতে হইলে তাকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা যদি না বলে, কারণ বাংলাদেশের রাজনীতি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ। যদিও মাঠ পর্যায়ের কর্মীরা যেহেতু রাজাকার অধ্যুষিত হলো বিএনপি, এখনো রাজাকার অধ্যুষিত বিভিন্ন জায়গা আছে। চাঁপাইনবাবগঞ্জ রাজাকারের জায়গা, দালালদের জায়গা, জামাতের জায়গা। সেইখানে বিএনপি যারা আছে, এরা যে কথাটা বলে, এরা তো জামাত নিয়ন্ত্রিত। দেখবেন কিছুদিন পর পর বিএনপির কিছু লোক জামাতে যাচ্ছে। তার মানে এরা জামাত তাদেরকে যেভাবে আওয়ামী লীগে পাঠাইছিল, যেমন স্বাধীনতার পরে যেভাবে ইয়াংরা, ইয়াং রাজাকাররা, মুক্তিযুদ্ধ বিপক্ষ শক্তিরা, ডাক্তার চুম্মা শফিকের মতো লোকেরা জাসদে আশ্রয় নিয়েছিল, আচ্ছা। একইভাবে যারা বয়স্ক ছিল তাদের কিছু কেউ কেউ, আমি সাক্ষী আছি, তারা আওয়ামী লীগ আশ্রয় নিয়েছিল। অস্বীকার করার কিছু জায়গা নেই, ও সুযোগ নাই। আচ্ছা, সেই জায়গায় এবার যেমন জামাত শিবির আওয়ামী ছাত্রলীগের লঙ্ঘি নিচে যেমন ঢুকছে, আওয়ামী লীগে যেমন ঢুকছে, ওরা বিএনপিতেও কিন্তু প্রচুর পরিমাণে ঢুকছে। এখন তারা যাইতেছে তাদের নিজস্ব জায়গায়। এই জায়গায় আইসে আমি যেটা কথা বলতে চাচ্ছি, যে দুইটা বিভক্ত। একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ। বিপক্ষে হুম। থাকলে তাকে জামাতের সাথে হাত মিলাইতে হবে। এনসিপিও কিন্তু দেখবেন এখন আজকের যে ৩ টা কথাবার্তা তাদের ৩ যে টা দল নিয়ে যে জোট করছে ওরা। না, সেটা বলে না। জামাতের বিরুদ্ধে কিন্তু স্টেটমেন্ট দিছে। এনসিপিও বুঝতে পারতেছে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির, কারণ মুক্তিযুদ্ধের বিপক্ষের পুরা ভোটটাই বেশিরভাগ যাবে জামাতে এইবার। তাইলে তাদেরকে মুক্তিযুদ্ধের পক্ষে হাত দিতে হবে। হ্যাঁ, এই জন্য ভোটের জন্য তারেক, এগুলা করছে। তাহলে তারেক এখন মুক্তিযুদ্ধের পক্ষে, আমি যে বলছিলাম ওদেরকে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াইতে হবে বাঁচতে হইলে, তারেক সেটা বুঝছে বলে ২ দিন যাবত কিন্তু একই কথা বলতেছে। আমিও আচ্ছা, শুরু থেকে এই কথাটা বলছিলাম যে মানুষকে শেকড়ে আসতে হবে। শেকড়ে না এসে তারা কখনো আচ্ছা। এখন মাথায় উঠতে পারবে না। কেউ আসবে মুক্তিযুদ্ধকে অন্তরে ধারণ করে, কেউ মুক্তিযুদ্ধের অন্তরটা, কেউ আওয়ামী লীগ ছাত্রলীগ করে বঙ্গবন্ধুকে ধারণ করে, আর কেউ মুখে বলে। যেমন যেমন যারা লঙ্গির নিচে ছিল, তারা এই জন্য বলে, একটা কথা আছে না, মুখে শেখ ফরিদ বগলে ইট। আমার বগলে ইট না, আমার বগলে হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী। আর সাইদ কাইমের বগলে ছিল, বা সার্ভিস আলম মলমের দায়িত্ব ইয়েতে ছিল, বঙ্গবন্ধুর নামে স্লোগান দিত, বগলে ছিল ইট, অর্থাৎ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ছিল না। সুতরাং আজকে এটা যে কথাটা কেন বলতেছি, আমি বিএনপিকে আমি বলেছি, বারবার বলছি, বিএনপিকে হয় মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াইতে হবে, না তবে শেষ হয়ে যাবে। শেষ পর্যায়ে এসে তারা দেখতেছে যদি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়ায়, তাহলে তারা শেষ হয়ে যাবে। আরেকটা বলেছিলাম, হিসাবটা হইলো এই, যদি এবার নির্বাচনটা ইউজ করতে হবে, ফেব্রুয়ারিতে না করলে ৬ মাস পরে হইলে তাকে নির্বাচন তো বিএনপি টান দিবে দইরা, আর বিশ্বাস করবে না ইউনুসকে, আমি বলে দিলাম কিন্তু। আচ্ছা, এই নির্বাচনে আওয়ামী লীগ যাচ্ছে না। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক গম্ভীর, যারা কালকেও বলেছি, যার কারণে কেন কোর্ট বিএনপি কিন্তু নেত্রী বলে তো টক শোতে বলছে অলরেডি প্রকাশ্যে যে জামাতের পুরো প্যাকেজটাই হচ্ছে ইউনূস। না, ওরা সেটা বলুক, তারপরে বিএনপি নির্বাচনে যাবে, কারণ তারা মনে করতেছে তারা নির্বাচনে জিতবে। আমি যেটা বললাম, তাদের ভিতরে তো অহমিকা বর করতেছে, কারণ তারা তো স্বপ্ন দেখছে আওয়ামী লীগ যখন মাঠে নাই, আমরা তো জিতবই। যাবে যখন নির্বাচনে, ওরা হারবে। নির্বাচন ৬ মাস পরে হোক, এক সময় ইউনূসকে নির্বাচন দিতে হবে।
এই হুম। ইউনূসের অধীনে কোন নির্বাচনে আওয়ামী লীগ বা শেখ হাসিনা যাবেন না। যতই ওরা চেষ্টা করুক নির্বাচনের বাইরে রাখার, আর আমরা তো নির্বাচনে যাবোই না রে ভাই। কারণ এই নির্বাচন নিরপেক্ষ হবে না। আচ্ছা, এবং ওই যে জয়প্রকাশ একটা কথা বলেছে, আমরা দেখতে চাই শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ, উনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করেননি এবং অংশগ্রহণ সেই নির্বাচনটা হয় কিনা। এখন যদি একই বিষয় হয় তাহলে তো অভিযোগটা সঠিক না। এইটাও তারা দেখবে। সুতরাং এই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না, যেমন বিশ্বে গ্রহণযোগ্য হবে না তেমনি দেশেও গ্রহণযোগ্য হবে না। সেই ক্ষেত্রে হবে কি, জামাত ক্ষমতায় যদি আসে তাহলে বিরোধী দলে খেয়ে থাকবে বিএনপি, আর তো কেউ থাকার সম্ভাবনা নাই। আর ওর ছাগলের বাচ্চা কয়েকটা তাদের সাথে থাকবে, এই তো। তাইলে বিরোধী দলে বিএনপির আন্দোলনটা করতে হবে। আন্দোলন করতে হলে কি করতে হবে? হিসাবটা পরিষ্কার। আন্দোলন করতে হলে আওয়ামী লীগকে সাথে আসতে হবে। ওই 90 এরশাদ বিরোধী আন্দোলন, খালেদা জিয়া থাকবে না, কিন্তু খালেদা জিয়াও আওয়ামী থাকবে না। লীগের আওয়ামী লীগের কর্মীদেরকে যে কোপাকুপি করে মারলো সেটা কি মুছে যাবে? এই না ১৫ না, মাসে যে মুছে তো হাজার, হাজার যাবে না। কর্মী আমি সেইটা এখনো আসি নাই। বিএনপি আসবে, এসে বলবে আমাকে রক্ষা করেন, আমাকে আওয়ামী লীগ সেই সময় তাকে আশ্রয় দিবে কিনা সেইটাই হলো প্রশ্ন। এইটাই বলতেছিলাম। আমি এইটা তো আমি দিবে কিনা সেটা পরের বিষয়, কি বিএনপিকে তো আসতে হবে। আমার কথাটা বুঝতে, বিএনপি তো আসতে হবে। এবং সেইটা কিন্তু আজকে শুরু হয়ে গেল। দুইটা জিনিস বলেছিলাম, মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াইতে হবে, তার কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের বিরুদ্ধে কথা বলতেছে, ৭১ এগুলোর কথা বলতেছে কিন্তু। আর সালাউদ্দিন আজকে আওয়ামী লীগের কথা বলতেছে, ভুল বুঝাবুঝি অবসান হোক, আরো আসুক না। খেসকা তো এখন খায় নাই। খেসকা যখন জামাত কি বলতেছে, একটা দেখলাম জামাতের এক নেতা বলছে, দরকার হলে ইঞ্জিনিয়ারিং করে আমরা ক্ষমতায় যাব, এবার ক্ষমতায় যেতেই হবে। অর্থাৎ যে দুইটি দল, দুইটি গরু, দুইটি ষাঁড় লড়াই করতেছে জেতার জন্য। আমার কথা লড়াই করতেছে জেতার জন্য। আমি জিতবই, আমি হারতে চাই না। যদি এবার হাইরা যাই, আমি আর দাঁড়াইতে পারবো না, দাঁড়াতে পারবো না। এখন কে জিতবে? জিততে গিয়ে তারা যতটুকু সম্ভব সব অস্ত্র ব্যবহার করবে, তারা মানুষ খুন করবে, ডাকাতি করবে এবং নির্বাচনকে অংশগ্রহণ করার জন্য ইউনুস যেটা করবে, জোর করে মানুষকে ইয়েতে নিয়ে আসবে। আমি এইটাও বলে রাখলাম, আপনাদের আগেও বলছি, মানুষকে জোর করে ভয় দেখিয়ে ভোট কেন্দ্রে নিয়ে আসবে। এই জন্য সেনাবাহিনীকে মাঠে রাখবে, সেই দিকে সতর্ক থাকতে হবে। আচ্ছা, তারপরেও নির্বাচনে মানুষকে আনতে পারবে, মানুষ পলায় যাবে, মানুষ থাকবে না বাড়িতে, আসলো ভোট দিবে না মানুষ, আসলো ভোট দিবে না। এই যে দুই সারের যে লড়াইটা চলে, এইখানে তো হারার কোনো সুযোগ তারা রাখতে চাচ্ছে না। যখন কেউ সে হারতে চায় না, তখন সে জিতার জন্য যা ইচ্ছে তাই করবে। এই ক্ষেত্রে এই যে তাদের লড়াইটা হবে, আমরা তামাশা দেখব এবং কত মানুষের কতটা খুন যে হয়। এই নিউজ বলছে না, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নির্বাচনে আবার অবশ্যই হবে। সেইখানে লাশের সংখ্যা যে কত হাজার হবে বলা যাবে না, কতটা রিগিং হবে বলা যাবে না। আমার এবং তো মনে হয় জামাত আনুষ্ঠানিকভাবে আর জামাতের মতো বাধা এই মুহূর্তে বিএনপির জন্য ইউনূস এবং জামাত। বিএনপির জন্য আর পৃথিবীতে আর কোনো বড় বাধা নাই। না, তো সেটা পরিষ্কার এইটা। এই জন্য বললাম যে বিএনপিকে ওই যে কেন আসতে হবে, হারবে ইলেকশনে। আচ্ছা, যদি জামাত হারে, আবার আওয়ামী লীগের লঙ্ঘন দিতে ঢোকার চেষ্টা করবে, আওয়ামী লীগকে নিয়ে বিএনপিকে সরাইতে চাইবে। মানে খেলাটা আওয়ামী লীগের হাতে, বল শেখ হাসিনার কাছে। উনি যেভাবে খেলবেন, এই জন্য উনি খেলতেছেন এবার কিন্তু খুব চমৎকার ভাবে। এই কথাটা কেউ বুঝে নাই, আমি বলছি কিন্তু একটা কথা বারবার বলতেছি, উনার ফাঁসির রায়টা উনি নিজেই চাচ্ছিলেন এই রায়টা আসুক। এই রায় না আসলে আন্তর্জাতিক লবি এইভাবে ঘুরতো না। এবং তার কারণে ১৩ তারিখে শাটডাউন, আর ১০-১১ শাট দিয়ে দেখবেন, আর ১৬-১৭ শাটডাউন ডিফারেন্সটা দেখবেন। এখন কিন্তু আওয়ামী লীগ খুব কাম। আওয়ামী লীগ মিছিল টিছিল করে, কিছুই কিন্তু করতেছে না। এত একদম রায় নীরব। হচ্ছে, নীরব হয়ে গেছে। তার হঠাৎ মানে এই যে না কি আওয়ামী লীগ হবে মানে ঝড় আসার আগে এই যে প্রতিবাদ জহুরলোক হলে, এইখানে মুক্তিযুদ্ধের পক্ষের জহুরলোক সম্পর্কে আগে জানতে হবে। হুম, বঙ্গবন্ধু তিনি আগরতলা ষড়যন্ত্রের একজন আসামি ছিলেন।
উনার বঙ্গবন্ধুকে মারার জন্য যখন ক্যান্টনমেন্টে তাদেরকে রাখা হয়, বঙ্গবন্ধুকে মারার জন্য ঘাতক পাঠিয়েছিল সেনাবাহিনীর লোকজন অস্ত্র নিয়ে। তারা বঙ্গবন্ধুকে গুলি করেছিল। সেই গুলি বঙ্গবন্ধু ভুল করে বঙ্গবন্ধুর উপরে না পড়ে জোড়কের উপরে পড়ে উনি মারা যান। সেই তার নামেই স্বাধীনতার পরে ওটার নাম ছিল লিয়াকত আলী হল, লিয়াকত হল। ওই যে পাকিস্তানের প্রধান, সে কিন্তু পাকিস্তান নাগরিক ছিল না, সে ছিল ভারতের নাগরিক, সে কিন্তু বিহারি ছিল লিয়াকত আলী খান। তাকে প্রধানমন্ত্রী করা হয়েছিল। তার